গোঘাটের সহদেব বাগের মৃত্যু ঘিরে তীব্র রাজনৈতিক চাপানুতর, পরিবারের ক্ষোভে অস্বস্তিতে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হুগলির গোঘাটের তৃণমূল কর্মী সহদেব বাগের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক উত্তাপ এখনও অব্যাহত। গত রবিবার গোঘাট ১ নম্বর ব্লকের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কোটা গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পিছনে থেকে উদ্ধার হয় সহদেব বাগের মৃতদেহ। মৃত সহদেব বাগ ছিলেন নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা চাইনা বাগের স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানুতর। ঘটনার বিশেষ তাৎপর্য, রাজ্যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের ঠিক পরদিনই এই দেহ উদ্ধারের ঘটনা সামনে আসে। ফলে বিরোধী শিবিরের একাংশ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলতে শুরু করে। যদিও ঘটনার পর প্রায় ১ সপ্তাহ কেটে গেলেও মৃতের পরিবারের পাশে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে দেখা যায়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের। এই পরিস্থিতিতে আজ শনিবার মৃত সহদেব বাগের পরিবারের সঙ্গে দেখা করতে আসে তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। প্রতিনিধি দলে ছিলেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা, গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝি সহ অন্যান্য নেতারা। কিন্তু পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে কার্যত প্রবল ক্ষোভের মুখে পড়তে হয় প্রতিনিধি দলকে। মৃত সহদেব বাগের পরিবারের সদস্যরা সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন, ঘটনার পর থেকে গোঘাট ১ নম্বর ব্লকের কোনো তৃণমূল নেতা আমাদের পাশে দাঁড়ায়নি। ভোটের সময় সবাই আসে, কিন্তু মৃত্যুর পরে কেউ খোঁজও নেয়নি। পরিবারের এই বিস্ফোরক অভিযোগে কার্যত অস্বস্তিতে পড়ে যায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এদিন মৃতের বাড়ির সামনে ব্যাপক ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। যদিও পরে দলের নেতারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠতে শুরু করেছে, নিজেদের কর্মীর পরিবারই যদি প্রকাশ্যে দলের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে, তাহলে গোঘাটের তৃণমূলের সাংগঠনিক ভিত কতটা শক্তিশালী? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের অন্তর্মহলে বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে পুরো ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে একটা সরকারি বিবৃতিও সামনে এসেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ১০ই মে সকালে গোঘাট থানার অন্তর্গত কোটা গ্রামের বাসিন্দা সহদেব বাগের মৃত্যুর খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এরপর একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়। আরামবাগ মেডিকেল কলেজে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিশের দাবি, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দীর্ঘদিনের অতিরিক্ত মদ্যপানের ফলে একাধিক অঙ্গ বিকল হয়ে স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে সহদেব বাগের। মৃতদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেই জানানো হয়েছে। পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। যদিও পুলিশের এই ব্যাখ্যার পরও এলাকায় জল্পনা ও রাজনৈতিক বিতর্ক থামেনি। সহদেব বাগের মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি বলেই মনে করছেন স্থানীয়দের একাংশ। সব মিলিয়ে গোঘাটের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আর সেই আবহেই তৃণমূলের অন্তরেও তৈরি হয়েছে স্পষ্ট অস্বস্তি। আর বলার মতো আমার কি আছে, বলার মতো আমার আর কিছু ভাষা নেই। এই ঘটনার বিষয়ে আপনার কি দাবি, আপনি কি বলতে চাইছেন? আমি চাই যারা দোষী তাদেরকে ধরা হোক, তারা যেন শাস্তি পায়, আর তাছাড়া আমার কিছু নেই। পুলিশ তো রিপোর্ট অন্য দিচ্ছে, তো আপনাদের কি দাবি ছিল? তাহলে তারা তদন্ত ভালো করে একটা রিপোর্ট করতে 10টা পুলিশ ঢুকে, যেখানে ইয়ে হয় পোস্টমর্টম হয়, 10টা পুলিশ ঢুকে, একটা মানুষের সারা জীবন তো পোস্টমর্টম হচ্ছে, কটা পুলিশ ঢুকে, কজন বেরোয় ঢুকে, ফোন করবে 14 বার, যে কাকে ফোন করছে জানিনি, 4জন 5জন করে পুলিশ ঢুকছে বেরোচ্ছে, আবার 500 বার করে 10 মিনিট 15 মিনিট ফোন করছে, তারপর আবার ঘর ঢুকছে। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কি করে পোস্টমর্টম আবার বার করে দেয় সঙ্গে সঙ্গে। তৃণমূলের প্রতিনিধি দল এসছেন, তারা আপনাদের বললেন সিবিআই তদন্ত চান, আপনি কি সেটা চান? আমি চাই শাস্তি পাক, তদন্ত হোক, আমার পাশে আমার দাঁড়ানোর মতো কেউ লোক নেই, আমি একা মেয়ে মানুষ কোথাও ছুটতে পারি। এই কদিনে কি দলের কোনো নেতা বা কর্মীরা কি আপনাদের পাশে ছিল? আমার পাশে কেউ আসে না। আপনারা জানিয়েছেন কেউ কি? কাকে জানাবো? তারা যদি কেউ আমার পাশে এসে দাঁড়ায় নেই, যাদের জন্য দাঁড়ালাম তারাও আমার কাছে নেই। তাহলে আপনার স্বামী কি করতেন? কি করবে? টুকটাক চাষবাস করতো, আর ওইখানে বাস স্ট্যান্ডে ক্লাব আছে, ক্লাবে দিন রাত থাকতো। ভবিষ্যৎ কীভাবে চলবে ভেবেছেন? কি করে চলবে ঈশ্বর জানে, যে করেছে, যে আছে সেই জানে। আমি কাদের দিকে অভিযোগ আপনার? আর কি কার নাম দেবো আমি অভিযোগ? নিজে তো চোখে দেখিনি যে কে মেরেছে। এবারে যারা হুমকি দিয়েছে সেই কথাটাই বলছি, চোখে তো দেখিনি। হুমকি দিয়েছে শঙ্কর সাঁতরা। এইখানে একজন সে এমনই ব্যক্তি, তার ভয়ে গোটা দেশের লোক জল। এখন সে নিজে বলছে আমি শাসক দল, সে বলছে আমি শাসক দল, সে শাসক দল, সে বলছে আমি নিজে শাসক দল। তাহলে আর কি, তার বেশি আমরা কি জানি? দেখাচ্ছিল যে পুলিশ প্রশাসন কোনোভাবে তাদেরকে সহযোগিতা করছে না এবং পূর্ণাঙ্গ
পূর্ণাঙ্গ তদন্ত করে যে দোষী তার মানে শাস্তি হোক তারা দাবি করছে। কারণ দেখুন মানে এখনো পর্যন্ত বাড়ির লোকের কাছে রিপোর্ট আসলো না, এটাই ভাবলেই তো অবাক হয়ে যাচ্ছে। সরকার তৈরি হয়েছে, দেখুন তারা অনেক রকম পূর্ণাঙ্গ তদন্ত হোক। বাড়ির লোকজন যেটা বলছে, আমরা যে ছবিটাও দেখছি, ছবিতে চারদিকে রক্ত ভর্তি হয়ে আছে। একজন স্ট্রোক হলে এইভাবে তো আমরা কোনোদিন দেখিনি, এইভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে। তো বাড়ির লোক যে দাবিটা করছে সেভাবে পূর্ণাঙ্গ তদন্ত হোক, তদন্ত হয়ে দোষী সাব্যস্ত যে আছে তার শাস্তি হোক। কারণ আজকেও যেটা শুনছি, আজকেও যদি বাড়ির লোককে কেউ ধমকি দিয়ে যায় তাহলে বাড়ির লোক তো চুপচাপ বসে থাকবে না। তারাও তো মানে তাদের বাড়ির লোকজন মিলেও যে ক্ষোভটা দেখাচ্ছে, যে তারাও তো এখন সরকারের কাছে সবাই আমরা দাবি করব যে সরকার এসে তারা নাকি উন্নয়ন নিয়ে আসবে, তারা নাকি শান্তি নিয়ে আসবে, ভরসার জায়গা তৈরি করবে। এরকম ভরসা যেখানে মহিলারা বারবার বলছে, সকালেও আজকে তাদেরকে ধমকি দিয়ে যাচ্ছে। আমরা এক্ষুনি ইয়ে করে একটু থানা যাব, থানায় কথা বলবো, দরকার হলে আমরা পূর্ণাঙ্গ তদন্ত হোক, তদন্ত করে যে দোষী এবং যে বারবার ধমকি দিচ্ছে তাকে অ্যারেস্ট করার দাবি জানাবো। দেখুন এইটা আমরা গতকাল আমরা যখন আসছিলাম, আজকেও আসছি, দেখুন সবাই আতঙ্কে আছে, সবাই এই সবার বাড়িতে বাড়িতে ধমকি দেওয়া হচ্ছে। এবং আজকেও যখন আমরা টিম নিয়ে আসছি, আমরা এই এলাকার যারা লোকাল স্থানীয় নেতৃত্ব তাদেরকে কিন্তু আমরা ফোনে পাচ্ছি না, কারণ তারা এতটাই আতঙ্কে। আমরা চারদিকের পরিস্থিতি দেখছি, দেখুন এখানে একজন মার্ডার হয়ে গেছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ধমকি দেওয়া হচ্ছে, মারপিট করা হচ্ছে। আমি একটাই কথা বলবো, যারা ভরসার রাজনীতির জন্য, উন্নয়নের রাজনীতি নিয়ে আজকে সরকারে বসেছে, তাদের কাছে দাবি জানাবো এই সব মানুষকে প্রোটেকশন দেওয়া হোক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।